এই 5 বছর উপলক্ষে স্মৃতিচারণ এবং বিচারের দাবিতে প্রোগ্রাম ছাত্র অধিকার পরিষদের বৃন্দকে ধন্যবাদ জানাই। এখানে সাংবাদিক যারা আছে, মনে হয় বিশ্ববিদ্যালয়ের বিটে যারা কাজ করে, তারা সে সময় অনেকেই সেই ঘটনার সরাসরি প্রত্যক্ষদর্শী ছিল। বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার যারা, তারাও আই থিঙ্ক অনেকেই সেই ঘটনা একেবারেই প্রত্যক্ষদর্শী ছিলেন। সংক্ষেপে বললে, যেহেতু মাগরিবের আজান পড়বে, আমি সংক্ষেপে 2-3টি ঘটনা আপনাদেরকে একটু শেয়ার করি। সেই ডাকসু হামলার ঘটনাটি কেন ঘটেছিল আমাদের নিশ্চয়ই আপনাদের মনে আছে। ওই একই বছর ভারতে এনআরসি এবং সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা পরবর্তীতে সিএবি হয়েছে, যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল, যেটা বিল আকারে পাশ হয়েছিল, সেই বিলের মাধ্যমে মূলত ভারতে মুসলমানদেরকে নাগরিকত্বহীন করার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল। কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হবে, তারপর তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে। এটা ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি, তাদের একটা পলিসি ছিল। স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য এবং ইতিহাস, আমাদের সংবিধানেও যেটা বলা আছে, বিশ্বের সকল শোষিত নিপীড়িত মানুষের পক্ষে বাংলাদেশের অবস্থান থাকবে সাংবিধানিকভাবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যত অন্যায় অবিচার, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেটার প্রতিবাদ করেছে। ডাকসু যখন ছিল, ডাকসুর নেতৃবৃন্দ সবসময় দেশ এবং জাতির অধিকারের প্রশ্নে আপোষহীন ছিল। 1971 সালের যে মুক্তিযুদ্ধ, জাতীয় নেতৃবৃন্দের আগে এই ডাকসুর নেতৃবৃন্দই কিন্তু স্বাধীন বাংলাদেশের পতাকা 2রা মার্চ উত্তোলন করেছিলেন। 3রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। দেখা গেছে যে বাংলাদেশের সৃষ্টির পূর্ব থেকেই এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে, ছাত্র নেতৃবৃন্দ ভূমিকা রেখেছে, এবং বিশেষ করে যখন ডাকসু ছিল, ডাকসু সেটাতে নেতৃত্ব দিয়েছে। আমরা ভারতের সেই এনআরসি এবং সিএবি, সেটার প্রতিবাদে একটা প্রেস রিলিজ দিয়েছিলাম। আকরাম, নাহিদ এবং সে পরে জানতে পারলাম মাহফুজ নোট করেছে, এখন যে আমাদের উপদেষ্টা মাহফুজ বললো, ভাই এটা তো লিখছে কে জানেন? আমি বলছি না, সেটা আমি জানি না, আকরামকে দায়িত্ব দিয়েছিলাম। সেদিন গর্বহরে বললো ওটা কিন্তু আমার লেখা ছিল। তো যাই হোক, সেই আমরা একটা বিবৃতি দিয়েছিলাম, সেইটাকে কেন্দ্র করেই মূলত এই হামলা এবং এই তৎপরতা। আপনার প্রথম আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল। সাদ্দাম ডাকসুর উপরে, যেহেতু পাশের রুমেই বসতো, আমি তো এই রুমে বসতাম, আমি বলছিল, ভাই দেশে অনেক ইস্যু আছে, সেগুলো নিয়ে কথা বলো, ভারতের ইস্যু নিয়ে কোনো কথা বললো না, তাহলে কিন্তু ছাত্রলীগের ছেলেরা ঝামেলা করবে। আমি বললাম, আপনি এই দেশের একজন ছাত্র নেতা, আপনি বলেন এইটা কি আপনার বিবেক এটা সমর্থন করে যে ভারতের একটা ইস্যু নিয়ে কথা বললে ছাত্রলীগ হামলা করবে? আমি ডাকসুর ভিপি, আপনি এজিএস, যেহেতু সে একাডেমিক্যালি আমার সিনিয়র ছিল, আপনি বলতাম যে আমি ভিপি, আমি একটা বিবৃতি দেব, সেটা ছাত্রলীগ নির্ধারণ করে দেবে, হামলা হইলে পরিস্থিতি প্রয়োজনে পাল্টা হবে, কিন্তু আমরা বিবৃতি দেব, আমাদের কার্যক্রম আমরা চালাবো। তো আমরা এই 22শে ডিসেম্বরের আগে 19শে ডিসেম্বর প্রথম রাজু ভাস্কর্যের ওখানে আপনার আমাদের আন্দোলন সংগ্রামে বাধা দেয়, হামলা হয়। আমার এই আঙুল এখনো এটা বাঁকা হয়ে আছে, ফ্র্যাকচার হয়েছিল। আমাদের অনেকের শনিবার দিন ঢাকা মেডিকেলে চিকিৎসার ফলো আপ করার কথা ছিল। এপিএম সোহেল সহ ফারাবি সহ কয়েকজন যারা 19 তারিখ আহত হয়েছিল। আমরা ঢাকা মেডিকেল থেকে জাস্ট এখানে আসছি, এখান থেকে ডাকসুর রুমে, আমার রুমে বসছিলাম। কতক্ষণ পরেই ছাত্রলীগের সাদ্দাম এবং সঞ্জিত আসলো। সাদ্দাম কিছুক্ষণ কথা বললো, সঞ্জিত এসে হুমকি দামকি শুরু করলো, এবং পরিষ্কারভাবেই সে বলছে এখান থেকে একজনও যেতে পারবে না। এবং সেদিন আমার কাছে সবচেয়ে অসহায় মনে হয়েছিল যে আমার সাথে স্বাভাবিকভাবেই আমরা 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ফলে সারা দেশের ছাত্র তরুণদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়েছিল। ডাকসুর ভিপি হওয়ার ফলে সারা দেশের ছাত্র প্রতিনিধি অনেকেই আসে ডাকসুতে, আমি বসি। সেদিন ঢাকা কলেজের এই এখন ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি নাজমুল, কবি নজরুল কলেজের রাজ, আরো অনেকে নাম এই মুহূর্তে সবার নাম হয়তো মনে করতে পারছি না, আমার সামনে থেকে একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল যে ওরা বহিরাগত, ওরা কেন ডাকসুর তোমার রুমে আসবে? তো আমি ডাকসুর ভিপি, আমার সাথে কে দেখা করতে আসবে না আসবে, আমার রুমে কে থাকবে না থাকবে, সেটা সঞ্জিত নির্ধারণ করে দিচ্ছে। সঞ্জিত ডাকসুর কেউ না।
এই ঘটনা তখন বিশ্ববিদ্যালয়ের আরেক অপদার্থ প্রক্টর, যেটা ইতিমধ্যে আমাদের বলছে যে তিনি স্পষ্টতই একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিলেন, শিক্ষক নামে কলঙ্ক ছিলেন। যে আমরা ফোন দিয়েছিলাম যে এখানে ওরা ঝামেলা করতেছে, আপনি বিষয়টা দেখেন। তিনি আমাদের বলতেছে যে বন্ধের দিনে তুমি ডাকসুতে কি করো? আচ্ছা, আমি ছাত্র নির্বাচিত প্রতিনিধি, আমি আমার রুমে কখন আসবো যাব এটি প্রক্টর নির্ধারণ করে দিবে। তো যাই হোক, সেদিন পরবর্তী যে ঘটনা, কিছু বুঝে ওঠার কিছুক্ষণ আগেই লাইট ফ্যান বন্ধ করে দেখি চতুর্দিক থেকে ঢিল, তারপরে লাঠি, যা হাতের পাশে রড মড দিয়ে বাড়ি দিয়ে দরজা গ্লাস ট্লাস সব ভাঙচুর করেছে। দেখেছেন সেই চিত্র। আমাদের এই ঘটনা ফেসবুকে দেখে বা ক্যাম্পাসে ছিলেন ইকোনমিক্সের শিক্ষক রুশাদ ফরিদি স্যার, আরও দু একজনকে নিয়ে বোধহয় উনি এসেছিলেন এখানে আমাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির 2-3 জন সাংবাদিক। তো শিক্ষক রুশাদ ফরিদি স্যার, ওনাদের মতো শিক্ষক, তাহলে ওনাদের দেখলে এমনি মাথা অবনত হয়ে যায়, ছাত্র হিসেবে সম্মান জাগে। কিন্তু গোলাম রব্বানির মতো কুলাঙ্গার, প্রায় শিক্ষক নামের কুলাঙ্গার, সরাসরি হামলায় তিনি দাঁড়িয়েছিলেন এই প্রক্টর অফিসে, এবং আমাদের সোরাব তাকে গিয়ে ইনফর্ম করেছিল যে ডাকসুতে হামলা হচ্ছে, মেরে ফেলবে। পরে বলছে তুমি ওইদিকে যাইও না। সে সব কিছু মানে জাস্ট অপারেশন তিনি করিয়েছেন থেকে। যেমনিভাবে শেখ হাসিনার আমলে এই ছাত্রলীগের আরেক কুলাঙ্গার যারা পুলিশে, এটি জিজিএফআই, এনএসআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ছিলেন, তারা যেমন মিলেমিশে নিরীহ আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন বাড়ি ঘেরাও করে জঙ্গি নাটক করত, সেই অপারেশন পরিচালনা করত, ঠিক গোলাম রব্বানী তাই করেছেন। আরেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভিসি ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বিচারপতি আবু সাইদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। তিনি জেনেভা একটি কনভেনশনে গিয়েছিলেন। 7ই মার্চের আক্রমণের পরে তিনি 25শে মার্চের আক্রমণের পরে তিনি ওখানে থাকেন নাই। তিনি বলেছিলেন আমার বিশ্ববিদ্যালয় আক্রান্ত, আমার ছাত্ররা আক্রান্ত, আমি থাকবো না। এবং সেই ঘটনায় তিনি পদত্যাগও করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা পাকিস্তানিদের বিরুদ্ধে যেভাবে ছাত্রদের রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন যে তোমার বুলেট আমার ছাত্রদের গায়ে লাগার আগে আমার বুকে লাগবে, এরা শিক্ষক, তাদেরকে আমরা দেখেছি। আর এই আওয়ামী লীগ আমলে শিক্ষকদের মধ্যেও যে দানবীয় চরিত্র থাকে, সেটা এই গোলাম রব্বানী, আখতারুজ্জামানদের মাঝে আমরা দেখেছিলাম। কাজী আমাদের নেতৃত্ব যেটা বলেছে, অবশ্যই গত 16 বছরে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অনিয়ম করে যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে, কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে, তাদের প্রত্যেককে বহিষ্কার করতে হবে। 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে এই লাইব্রেরির সামনে আপনারা দেখছেন ফুটবলের মতো আক্রমণ করেছিল, মেরেছিল। সেই হামলাকারীরা পুলিশের এসআই পদে এখনো চাকরি করছেন। লাইব্রেরিতে ছাত্রলীগ নেতা হাফিজ নাকি এখনো চাকরি করে। আমরা দেখেছিলাম, দেখতে চেয়েছিলাম প্রশাসন কি করে। পরিষ্কার কথা, 4 মাসে সরকারের প্রশাসনের যে কর্মকাণ্ড, সেটা খুব সন্তোষজনক না। সেটা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। তাই আমাদের পরামর্শ থাকবে, এই ধরনের অভ্যুত্থান এবং বিপ্লবের পরে কিছু শক্ত পদক্ষেপ নিতে হয়। এই ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতার দিকে না গিয়ে যারা গণহত্যায় জড়িত ছিল, ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে তাদেরকে সরাসরি গুলি করে মেরে দেওয়া উচিত। কারণ ওই বিচার প্রক্রিয়ায় দেশি হস্তক্ষেপ আসবে, বিদেশি হস্তক্ষেপ আসবে, মানবাধিকার কমিশন আসবে, এনজিও আসবে, অনেক ধরনের তৎপরতা। তারপরে শেষ পর্যন্ত এগুলো করতে করতে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে। এবং ওই যে মাস্ক পরে, গামছা পরে, মধুর ক্যান্টিনে এসে রাতে মিছিল করে ওই আপনার বিভিন্ন জায়গায় দাঁড়ায়। তাই নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে, সাধারণ আওয়ামী লীগার তাদেরকে ক্ষমা করে দেওয়ার আমরা পক্ষে। কিন্তু যারা গত 16 বছরে এই ডাকসু হামলার মতো ছাত্র দলের অসংখ্য ছেলেকে মেরে রক্তাক্ত করেছে, এই ক্যাম্পাসে এমন কোনো ছাত্র সংগঠন নাই যে যারা শিবিরের ছেলেরা ছাত্র দল, তারা ছাত্রলীগের হাতে মাইর খায় নাই। ওরা ছাত্র না। কাজে এই রকমের যারা দানব ছিল তাদেরকে নির্মূল করতে হবে, নিঃশেষ করতে হবে, নাহলে এই বিপ্লবের সুফল মিলবে না। প্রশাসনের মধ্যে তাদের অনেক দোষর আছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই। আমরা বলছি যে অবশ্যই
সরকারের দুর্বলতা আছে, সেগুলো মোকাবেলা করে আমরা চাই সরকার সবল হয়ে উঠুক। তার জন্য এত ফর্মুলা, সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করা যাবে না, কিছু ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। তাই আমরা আবারও বলবো, ভেবে দেখেন। শুধুমাত্র পুলিশের সংস্কারের কথা বলছেন, প্রশাসন, জনপ্রশাসন, নির্বাচন, মানবাধিকার কমিশন, সামরিক বাহিনীরও সংস্কার করতে হবে। 16 বছরে এমন কোনো জায়গা আছে যেখানে এই ফাঁসিবাদের দোসররা দায়িত্ব পালন করে নাই, ফাঁসিবাদের বিস্তার ঘটে নাই? সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তার জন্য নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন, আমি মনে করি তারা এই আওয়ামী ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবেন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে। শেখ হাসিনা 16 বছর থেকেছে না, এইবার না হটাইতে পারলে 4 বছর থাকতো না? তো এই সরকার যদি 2 বছর থাকে, দেখি না 2 বছর তারা কি করে। সরকারের যে উপদেষ্টারা ব্যর্থ হচ্ছে, কোথায় ব্যর্থ হচ্ছে নাম ধরে, কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন, প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো, কিন্তু এই সরকারকে দিয়েই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো কোনো দানবীয় সংগঠন যেন তৈরি না হয়, সেজন্য সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে মেধাবী ছাত্ররা ছাত্র রাজনীতির নেতৃত্বে আসবে, ছাত্র রাজনীতির চেহারা বদলে যাবে। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোনো ছাত্র সংগঠন, কোনো নেতারা নিজেরা ডাকসুতে ভালো করতে পারবেন না, তাই তারা ডাকসু নির্বাচনের পক্ষে না। ইনিয়ে বিনিয়ে বলছেন যে এই মুহূর্তে পরিবেশ নাই, দরকার নাই, এই সেই। ছাত্র সংসদ শুধু ডাকসু না, চাকসু রাকসু সহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। তরুণরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে আর ব্যবহৃত হবে না। তরুণদেরকে নিজেদের অধিকার আদায়ে জেগে উঠতে হবে। আজকের যে রাষ্ট্র পুনর্গঠনের যে আমরা সুযোগ পেয়েছি, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তরুণরা উপদেষ্টা আছে, আগামীর রাষ্ট্র ক্ষমতায়ও তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। তাই আমাদের তরুণ বন্ধুরা কেউ রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন, খুবই ভালো চিন্তা ভাবনা। আরো 5-7টা দল তৈরি হোক। এই গণ অধিকার পরিষদ, এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ তো এই আন্দোলনের অগ্নিগর্ভ থেকেই জন্ম লাভ করেছে এবং হাঁটিহাঁটি পা করে 18 সাল থেকে এই 24-এর মধ্যে একটা ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তরুণ ছাত্র ভাই বন্ধুদেরকে দুটো বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করে সমালোচনা করতে চাই। আপনাদের অধিকার আদায় করতে গিয়ে এইখানে যারা বসে আছে, যত রক্ত ঝরিয়েছে, যত মার খেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো ছাত্র নেতা, কোনো ছাত্র সংগঠনের কর্মীরা এইভাবে ছাত্রদের অধিকার আদায় করতে গিয়ে মার খায় নাই। আমরা রাজনৈতিক দলের কোনো নেতার মুক্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে নেই, আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে নেই। ছাত্রদের দাবি, হলের ক্যাম্পাসের পরিবেশ, জাতীয় স্বার্থ, সেগুলো নিয়ে কথা বলেছিলাম, বারবার রক্তাক্ত হয়েছে। ছাত্র অধিকার পরিষদ একটা ইতিহাস তৈরি করেছে। এই যে এখানে থাকতে থাকতে কিছুক্ষণ আগে আমার এই ফেসবুকের স্ক্রলে চলে আসছিল 2000 আপনার এই যে দেখেন যে আপনার এই 23 সালের 7ই আপনার ফেব্রুয়ারির কথা, যে সেদিন ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল ছিল। রাজু ভাস্কর্যে ছাত্রলীগের 7 ফেব্রুয়ারি রাজু ভাস্কর্যের ওখানে ছাত্রলীগ দাঁড়াতে দেয় নাই, মোটরসাইকেল নিয়ে পথরোধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসার সামনে এই যে আসিফ আক্তার, আহনাফ সহ সবাই যারা সেই কাউন্সিলে অংশ নিয়েছিল, সেদিন বলেছিলাম 2024 সালে হাসিনার পতন ঘটবে এবং এই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে পতন ঘটেছে। কাজী আপনাদেরকে এই সন্ধ্যার সময় আবারও বলছি, আগামীর বাংলাদেশ তরুণরা নেতৃত্ব দেবে, তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। এই ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সেই তরুণ নেতৃত্বের পথ সুগম করতে হবে। অবশ্যই ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি গত 16 বছর চলেছে, সেই কোনো অপরাজনীতিতে এখন আর শিক্ষার্থীরা সমর্থন করবে না, কারণ এখন আর শিক্ষার্থীরা জিম্মি নাই কারো কাছে। সুতরাং যারা ছাত্র রাজনীতিও করবেন, ছাত্র সংগঠনও, তাদেরকেও শিক্ষার্থীদের পালস বুঝতে হবে। জাতীয় স্বার্থ, জাতীয় রাজনীতির চেয়ে ক্যাম্পাস কেন্দ্রিক আপনাদেরকে সক্রিয় হতে হবে, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি 100% মানসম্পন্ন আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এখন সময়ের দাবি। আমরা গণরূপে যে অমানবিক পরিবেশে থাকি, তার মধ্যে থেকে বিসিএস ক্যাডার হচ্ছে, গবেষক হচ্ছে,
ভালো ফলাফল করছে, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের। এটা অমানবিক। এই পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে না, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্ররা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমি মনে করি আমাদের এই প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ উন্নত করা দরকার, এবং ছাত্রদের আবাসন, খাদ্য যা খায় একটা মুরগির টুকরা, পাতলা ডাল, মনে হয় হলুদ মরিচ গুলা নিয়ে আসছে, এগুলো খাইয়া তার মাথায় মানে শরীর স্বাস্থ্য কি ঠিক থাকবে? পুষ্টি নাই তো খাবারে, পুষ্টিহীনতা। খেতে ছাত্রদের সবজি, মাছ, মাংস, ডাল, প্রয়োজনে খাবারে ভর্তুকি দিতে হবে। সরকারের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দুর্বৃত্তরা নিয়ে যাচ্ছে। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, একজন ছাত্রের পেছনে যদি বছরে 5-7 হাজার টাকা সরকার ভর্তুকি দেয়, ওইটা ভর্তুকি না। শিক্ষায় ভর্তুকি দিলে সেটা আপনার ভর্তুকি না, সেটা ইনভেস্টমেন্ট, সেটা ফিরে আসবে। তাই আমরা অবশ্যই ছাত্র অধিকার পরিষদকে বলবো, এই ডাকসু নির্বাচনের দাবিতে আপনাদেরকে সোচ্চার হওয়া দরকার, কর্মসূচি করা দরকার, ছাত্রদের মধ্যে জনমত তৈরি করা দরকার। আমি যে আলামত দেখতে পাচ্ছি, নির্বাচন নাও হতে পারে, যেটা দেখতে পাচ্ছি হলো তৎপরতা। সে বিষয়ে আপনাদের অন্যান্য ছাত্র সংগঠনের সাথে নিয়ে আলাপ করা দরকার। শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য প্রয়োজনে এই সরকার, এই যে আপনারা যে বাংলাদেশ 71-এ যেমনি ভাবে এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড হিসেবে এই জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিল, এইবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ সমস্ত প্রাইভেট পাবলিক সব ছাত্ররা করেছে। নেতৃত্বটা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, এটি স্বীকার করতে হবে। সুতরাং আপনাদের এই অভ্যুত্থানের পরে শতভাগ আবাসন দাবি করা অত্যন্ত যৌক্তিক। আপনারা শিক্ষা উপদেষ্টাকে বলবেন পরিষ্কারভাবে যে নতুন বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিক নিশ্চিত করার জন্য ভবন এবং গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে। আপনারা আশা করি সেই দাবি আদায়ে ছাত্রদের পাশে থাকবেন, ছাত্রদের জন্য কাজ করবেন। ছাত্র অধিকার পরিষদ এগিয়ে যাক, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেখ, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আজকের